আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস। আচ্ছা, স্ট্রেপ্টো অ্যান্ড কক্কাস দুইটা এখানে। কক্কাস মানে হচ্ছে গোলাকার, স্ফেরিক্যাল আকৃতি, আর স্ট্রেপ্টো মানে যেখানে কালচার যে মিডিয়াটা আছে ব্যাকটেরিয়ার জন্য, সেখানে তারা একটা চেইন গঠন করবে, এটাকে বলতে হচ্ছে স্ট্রেপ্টো। আচ্ছা, এখানে যদি একটু আগের স্লাইডটাতে আমরা যাই তাহলে দেখতে পারবো। এই যে দেখো, স্লাইড গুলাতে ওরা এই যে এরকম ডট ডট করে তৈরি করছে চেনের মতো। এর জন্য ওদের নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, ওকে। স্ট্রেপ্টোকক্কাস আর মানে এটা তাদের মরফোলজি। ওকে, স্ট্রেপ্টোকক্কাস আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আমরা তো সবাই জানি স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। দে ফর্ম চেইন, তারা চেইন ফর্ম করে, একটা একটা করে আম, একটা একটা করে ডট ডট করে তারা চেনের মতো গঠন করে। ওকে, নন মোটাইল, তারা মুভমেন্ট করতে পারে না, এর জন্য বলা হয়েছে নন মোটাইল। মুভমেন্ট করার জন্য লাগবে কি, ফ্লাজেলা লাগবে, পিলি লাগবে, যেগুলা কিনা স্টেপ্টোককাসে অ্যাবসেন্ট, তার জন্য ওরা হচ্ছে নন মোটাইল। ঠিক ক্যাপসুল, ব্যাকটেরিয়া স্ট্রাকচারে দেখানো হয়েছিল ক্যাপসুল। ক্যাপসুলটা হচ্ছে ঠিক থাকবে। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে ক্যাপসুল সেটা থাকবে থিন, তুলনামূলক থিন থাকবে। আর স্টেপ্টোকক্কাসের ক্যাপসুলটা থাকবে ঠিক। এটা তার বৈশিষ্ট্য। তারপর ফ্যাকাল্টেটিভ অ্যানঅ্যারোবিক। ফ্যাকাল্টেটিভ অ্যানঅ্যারোবিক মানে এটা অক্সিজেনের প্রেজেন্স অথবা অক্সিজেনের অ্যাবসেন্স, বোথ মানে বোথ কন্ডিশনে কাজ করতে পারবে, তার জন্য বলা হয়েছে এদেরকে ফ্যাকাল্টেটিভ অ্যানঅ্যারোবিক। ওকে, তারপর আছে অক্সিডেজ নেগেটিভ। অক্সিডেজ নেগেটিভ নেগেটিভ এটা কিভাবে টেস্ট করা হয়? একটা এনজাইম আছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন যখন কোনো ব্যাকটেরিয়া সিক্রেট করতে পারবে তখন সেটা হবে অক্সিডেজ পজিটিভ। আর এখানে যেহেতু সাইটোকাইনিন, স্টেপ্টোকক্কাস সাইটোকাইনিন সিক্রেশন করতে পারে না, তার জন্য এটা অক্সিডেজ নেগেটিভ। ওকে, তারপরে ক্যাটালেস নেগেটিভ। স্টেপ্টোকক্কাস ক্যাটালেজও নেগেটিভ। ক্যাটালেসটা হচ্ছে এমন একটা বিক্রিয়ার মতো যেখানে কিনা আহ, যদি অক্সিজেন বা বাবল বাবল ফর্ম করে তাহলে সেটা হবে, সেই ব্যাকটেরিয়াগুলো হবে ক্যাটালেস পজিটিভ। আর এই স্টেপ্টোকক্কাস কোনো বাবল গঠন করবে না, তার জন্য স্টেপ্টোকক্কাসকে বলা হয়েছে ক্যাটালেস নেগেটিভ। ওকে, তাহলে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাসের যে মেইন মরফোলজি বলো যাই বলো না কেন, সেটা হচ্ছে এরা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ফার্স্ট অফ অল। তারপর এরা চেইন গঠন করে। তারপর এরা নন মোটাইল, এরা মুভমেন্ট করতে পারে না যেহেতু ফ্লাজেলা পিলি কোনোটাই নাই। এদের ক্যাপসুলটা হবে ঠিক, তুলনামূলক ঠিক হবে, মোটা হবে। আর এরা ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক, অক্সিজেন থাকলেও সেখানে তাদের কার্যকারিতা থাকবে, অক্সিজেন না থাকলেও কার্যকারিতা থাকবে। আর অক্সিডেজ নেগেটিভ আর হচ্ছে ক্যাটালেস নেগেটিভ। ওকে, ক্লাসিফিকেশন। স্টেপ্টোককাসের কয়েক ধরনের ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু হেমোলাইটিক। হেমোলাইটিক মানে আরবিসি ডিস্ট্রাকশন বা রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন। যখন স্ট্রেপ্টোকক্কাসের রেড ব্লাড সেল যখন ডিস্ট্রাকশন করতে পারবে সেটার উপর ডিপেন্ড করে স্ট্রেপ্টোকক্কাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে আলফা হ্যামোলেজ, দ্বিতীয়টা হচ্ছে বিটা হ্যামোলেজ, আর তৃতীয় হচ্ছে গামা হেমোলাইসিস। আলফা হেমোলাইসিস, বিটা হেমোলাইসিস আর হচ্ছে গামা হেমোলাইসিস। আলফা হেমোলাইসিসের এক্সাম্পল হচ্ছে, এস দ্বারা এখানে স্ট্রেপ্টোকক্কাস বোঝানো হচ্ছে, সংক্ষেপে লিখছি আর কি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, তারপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ভিরিডান্স। বিটা হেমোলাইসিসের এক্সাম্পল স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি। আর গামা হেমোলাইসিস হচ্ছে এন্টারোকক্কাস ফ্যাকালিস। ওকে, এখানে একটু খেয়াল করো, আলফা হেমোলাইসিসটা দেখো বলা হয়েছে ইনকমপ্লিট হেমোলাইসিস। আলফা হেমোলাইসিসে যে ব্যাকটেরিয়া গুলা থাকবে তাদের হেমোলাইসিস গুলা কমপ্লিট হবে না, ওদের হেমোলাইসিস গুলা থাকবে ইনকমপ্লিট।
বিটা হেমোলাইসিসে আবার কমপ্লিট হবে। কমপ্লিট হেমোলাইসিস যারা যে ব্যাকটেরিয়া করতে পারবে ওরা হচ্ছে বিটা হেমোলাইসিসের অন্তর্ভুক্ত আর কি। ওকে। তারপর গামা গামা হেমোলাইসিসে কোনো হেমোলাইসিস হবে না। আচ্ছা, আলফা হেমোলাইসিসে ইনকমপ্লিট হেমোলাইসিস হবে বা ইনকমপ্লিট হেমোলাইসিস করবে ব্যাকটেরিয়া। আলফা হেমোলাইসিসে যে সকল ব্যাকটেরিয়া থাকবে তারা ইনকমপ্লিট হেমোলাইসিস করবে, মানে রেড ব্লাড সেল তারা ইনকমপ্লিট ডিস্ট্রাকশন করবে। ঠিক আছে। আর বিটা হেমোলাইসিসে যে ব্যাকটেরিয়া থাকবে তারা কমপ্লিটলি আরবিসি কে ডিস্ট্রাকশন করে দিবে। ওকে। আর গামা হেমোলাইসিসে যে ব্যাকটেরিয়া থাকবে তারা কোনো হেমোলাইসিস করবে না। তারপরে দ্বিতীয় সেকেন্ডলি বলা হয়েছে যে ইন্ডিকেটেড বাই গ্রিনিশ জোন, যে কালচার মিডিয়া যেটা বা আগার মিডিয়া যেটা ওইখানে যে কলোনি গঠন করবে, ব্যাকটেরিয়া কলোনি গঠন করবে, তো সেখানে গ্রিনিশ জোন দেখা যাবে। আলফা হেমোলাইসিসে দেখা যাবে গ্রিনিশ জোন, সবুজ কালারের একটা এরিয়া তৈরি হবে। এটা হচ্ছে যারা আলফা হেমোলাইসিসের ব্যাকটেরিয়া তারা গ্রিনিশ জোন গঠন করবে। আবার এইদিকে বিটা হেমোলাইসিসে বলা আছে ইন্ডিকেটেড বাই ক্লিয়ার জোন অ্যারাউন্ড কলোনিস। ওকে। এখানে যে কালচার মিডিয়া বা আগার মিডিয়ায় যে কলোনি গঠন করবে এখানে একটা ক্লিয়ার জোন গঠন করবে এই বিটা হেমোলাইসিসের ব্যাকটেরিয়া গুলা। আর গামা হেমোলাইসিসে যেহেতু কোনো হেমোলাইসিসই হচ্ছে না তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, কালচার মিডিয়ায় এখানে কোনো চেঞ্জই হবে না, নো চেঞ্জ। তারপর বলা আছে যে আলফা হেমোলাইসিসের ব্যাকটেরিয়া গুলা লেস প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এক্সেপ্ট নিউমোনিয়া। আচ্ছা, আলফা হেমোলাইসিসের ব্যাকটেরিয়া গুলা লেস প্যাথোজেনিক শো করে, মানে প্যাথোজেনিক মানে কি বুঝাইছে যে রোগের কারণ আর কি, কজ অফ ডিজিজ। তারা লেস প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, তারা তুলনামূলক কম ক্ষতিকারক। আর এক্সেপ্ট নিউমোনিয়া, নিউমোনিয়া বাদে অন্যান্য যে ব্যাকটেরিয়া গুলা আলফা হেমোলাইসিসের ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলা একটু তুলনামূলক কম ক্ষতিকারক। আর নিউমোনিয়া তো অবশ্যই অনেক ক্ষতিকারক। নিউমোকক্কাস যেটা সেটার কারণে নিউমোনিয়া হয়, তারপর ওটাইটিস মিডিয়া হয়, আরো অনেক ডিজিজ হয়। এটা অনেক হার্মফুল। তারপরে এখানে বলা আছে বিটা হেমোলাইসিসে মোর প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, এটা অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া। তারপর গামা হেমোলাইসিস হচ্ছে এন্টারোকক্কাস ফেকালিস, এটা হচ্ছে এক্সাম্পল দিছে। ওকে। তারপর দেখি একটু আগে আমরা যে হেমোলাইসিসের হেমোলাইটিক রিয়াকশনের উপর ডিপেন্ড করে যে ক্লাসিফিকেশন পড়লাম তার মধ্যে ছিল বিটা হেমোল হ্যাঁ বিটা হেমোলাইসিস। এটার আবার সাব ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা দেখি। বিটা হেমোলাইসিস হচ্ছে ল্যান্সিফাইড ক্লাসিফিকেশন। বিটা হেমোলাইসিসকে ল্যান্সিফাইড ক্লাসিফিকেশনে ভাগ করা হয়েছে। কিভাবে ভাগ করা হয়েছে? ইট ডিপেন্ডস অন গ্রুপ স্পেসিফিক কার্বোহাইড্রেট অন সেল ওয়াল। ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কার্বোহাইড্রেটের প্রেজেন্স বলো, কার্বোহাইড্রেটের পরিমাণ বলো, এগুলার উপর ডিপেন্ড করে যে বিটা হেমোলাইসিসকে ক্লাসিফাইড করা হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে ল্যান্সিফিল্ড ক্লাসিফিকেশন। ল্যান্সিফিল্ড ক্লাসিফিকেশন। আচ্ছা, ল্যান্সিফিল্ড ক্লাসিফিক গ্রুপ হচ্ছে এ থেকে এইচ আর কে থেকে ইউ, এই কয়টা সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। এখানে শুধু আই এবং জে নাই, এ থেকে ইউ পর্যন্ত সাব ডিভিশনে ভাগ করা হয়েছে এক্সেপ্ট আই এন্ড জে। ওকে। আচ্ছা, গ্রুপ এর এক্সাম্পল হচ্ছে খেয়াল করো, গ্রুপ এর এক্সাম্পল হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এন্ড গ্রুপ বি এক্সাম্পল হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি। আচ্ছা, এই যে গ্রুপ এ এইটাকে আবার সাব ডিভিশন করা হয়েছে, সেই সাব ডিভিশন নাম হচ্ছে গ্রিফিথ টাইপ। আচ্ছা, এই গ্রিফিথ টাইপটাকে কিভাবে ভাগ করা হয়েছে? বেসিস অন এম প্রোটিন। ব্যাকটেরিয়ার যে সেল প্রোটিন থাকে না সেখানে অনেকগুলো এম প্রোটিন থাকে। এই এম প্রোটিনের উপর ডিপেন্ড করে গ্রুপ এ কে ভাগ করা হয়েছে গ্রিফিথ টাইপ। এখানে প্রায় 80 টাইপ, অ্যাবাউট 80 টাইপ এম প্রোটিন থাকে। ব্যাকটেরিয়ার সেল ওয়ালে প্রায় 80 টাইপ এম প্রোটিন প্রেজেন্ট থাকে। ওকে, এটা গেল হচ্ছে বিটা
তাহলে আমরা দেখলাম ক্লাসিফিকেশন অফ স্ট্রেপ্টোকক্কাস। ফার্স্টে ছিল হেমোলাইসিসের উপর ডিপেন্ড করে তিন প্রকার: আলফা, বিটা, গামা হেমোলাইসিস। আবার বিটা হেমোলাইসিসকে আবার ভাগ করা হয়েছে ল্যান্সি ফিল্ড ক্লাসিফিকেশন অনুযায়ী। সেখানে গ্রুপ এ আছে, বি আছে, এ কে আবার ভাগ করা হয়েছে গ্রিফিথ টাইপ হিসেবে। এখানে ব্যাকটেরিয়ার সেল ওয়ালের যে এম প্রোটিন আছে এটার উপর ডিপেন্ড করে এটাকে ক্লাসিফাই করা হয়েছে। ওকে, এইগুলো ক্লাসিফিকেশন। তারপর হচ্ছে প্যাথোজেনিসিটি। আচ্ছা, প্যাথোজেনেসিস মানে আমরা জানি কজ অফ ডিজিজ। আর প্যাথোজেনিসিটি মানে হচ্ছে কোনো ব্যাকটেরিয়া বলো, ভাইরাস বলো, যে কোনো মাইক্রো অর্গানিজমের ডিজিজ, মানে ডিজিজ তৈরি করার যে অ্যাবিলিটি, সেটাই হচ্ছে প্যাথোজেনিসিটি। প্যাথোজেনিসিটি বলতে এখানে বোঝানো হয়েছে যে যে কোনো মাইক্রো অর্গানিজমের ডিজিজ প্রডিউস করার যে অ্যাবিলিটি, সেটাই হচ্ছে প্যাথোজেনিসিটি। সব মাইক্রো অর্গানিজমেরই প্যাথোজেনিসিটি আছে, কম বেশি সবাই ডিজিজ প্রডিউস করতে পারে। ওকে, স্ট্রেপ্টোককাসের ক্ষেত্রে এখানে কিছু ফ্যাক্টর আছে, যেমন ক্যাপসুল, হায়ালুরোনিডেস, আরো অনেক যে ফ্যাক্টর গুলা আছে, এগুলা সবগুলা ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি কাজ করে ওদের যে ডিজিজ তৈরি করার যে ক্ষমতা বা প্যাথোজেনিসিটি যেটাকে আমরা বললাম, সেটার জন্য যে ফ্যাক্টর গুলা কাজ করে সেগুলো হচ্ছে এই যে এইগুলা নিচের গুলা। আচ্ছা, আস্তে আস্তে বলতেছি এক একটা। ফার্স্টে হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল প্রিভেন্ট ইট ফ্রম ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, ফ্যাগোসাইটোসিস আমরা কি জানি? আমাদের বডিতে যদি কোনো ব্যাকটেরিয়া এন্টার করে, তাহলে সর্বপ্রথম ফ্যাগোসাইটোসিস সেটাকে এনগাল্প করে ফেলে, তাই না? যদি ফ্যাগোসাইটোসিস এনগাল্প করে ফেলে, তাহলে তো সেই মাইক্রো অর্গানিজম দ্বারা আমাদের কোনো ডিজিজ হচ্ছে না। কিন্তু স্ট্রেপ্টোকক্কাসে এমন একটা উপাদান রয়েছে যেটা হচ্ছে ক্যাপসুল, সেটা কিনা এই ফ্যাগোসাইটোসিস থেকে ওদেরকে রক্ষা করে, তার জন্য ওরা ডিজিজ প্রডিউস করতে পারে। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে হায়ালুরোনিডেস। এটা হচ্ছে একটা এনজাইম। আমাদের যে হায়ালুরোনিক অ্যাসিড আছে এটাকে ওরা ব্রেক করে। আচ্ছা, তারপরে আরেকটা এনজাইম আছে, সেটা হচ্ছে স্ট্রেপ্টোলাইসিন। স্ট্রেপ্টোলাইসিন কি করে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে। স্ট্রেপ্টোলাইসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডু হেমোলাইসিস। ওই যে আমরা ক্লাসিফিকেশনে পড়ে আসছিলাম, হেমোলাইসিস মানে হচ্ছে ব্রেকডাউন আরবিসি। ওরা আরবিসিটাকে ব্রেক করে দেয়। এই স্ট্রেপ্টোলাইসিন এনজাইম আরবিসি কে ব্রেক করে দেয়। আচ্ছা, স্ট্রেপ্টোলাইসিনের আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে এ স্ট্রেপ্টোলাইসিন আর পরেরটা হচ্ছে ও স্ট্রেপ্টোলাইসিন। এ স্ট্রেপ্টোলাইসিনটা হচ্ছে স্টেবল ইন প্রেজেন্স অফ অক্সিজেন এন্ড গিভ বিটা হেমোলাইসিস। ওকে, অক্সিজেনের উপস্থিতিতে ওরা কাজ করবে, এই এনজাইম কাজ করবে এবং বিটা হেমোলাইসিস শো করবে। আর ও স্টেপ্টোলাইসিনটা হচ্ছে স্টেবল ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, অক্সিজেনের অনুপস্থিতিতে ওরা কাজ করবে এবং আলফা হেমোলাইসিস শো করবে। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ। স্ট্রেপ্টোকাইনেজের কাজ হচ্ছে ব্রেকস ডাউন আনওয়ান্টেড ক্লট। ওকে, ব্যাকটেরিয়া যখন বডিতে এন্টার করবে তখন অনেক সময় ক্লট করে ফেলে, ব্যাকটেরিয়াকে ক্লট করে ফেলে। সেই ক্লট থেকে বাঁচার জন্য বা ক্লট থেকে বের হয়ে আসার জন্য ওদের মধ্যে স্ট্রেপ্টোকাইনেজ নামে এনজাইম থাকে, সেটার কারণে ওরা ওই ক্লট থেকে বের হয়ে আসতে পারে, পরে তারা ডিজিজ তৈরি করতে পারে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেপ্টোডর্নেস। স্ট্রেপ্টোডর্নেসটা হচ্ছে ডিএনএ হাইড্রোলাইজিং এনজাইম। ডিএনএ হাইড্রোলাইজিং এনজাইম করে, ওদের কাজ হচ্ছে এটুকুই। আর লাস্ট যেটা সেটা হচ্ছে পাইরোজেনিক এক্সোটক্সিন। এটা লাস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ওদের কাজটা। এই যে এক্সোটক্সিন যে প্রডিউস করে স্ট্রেপ্টোককাস, এক্সোটক্সিন প্রডিউস করে, ওদের কাজ হচ্ছে সুপার অ্যান্টিজেন, ওরা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেপ্টোককাসের প্যাথোজেনিসিটি। এই যে ফ্যাক্টর গুলা, এগুলা হচ্ছে স্ট্রেপ্টোককাসিস ডিজিজ প্রডিউস করার জন্য দায়ী আর কি। প্যাথোজেনিসিটি সবাই বুঝতে পারছি? লাস্ট ইয়ার এটা বুঝি নাই, প্যাথোজেনিক এক্সোটক্সিনটা আচ্ছা, প্যাথোজেনিক এক্সোটক্সিনটা বা হচ্ছে একটা কি? পাইরোজেনিক এক্সোটক্সিন যেটা। হ্যাঁ, পাইরোজেনিক এক্সোটক্সিন।
পাইরোজেনিক এক্সোটক্সিন, এক্সোটক্সিনটা প্রডিউস করে কে? স্ট্রেপ্টোকক্কাস, তাই তো? স্ট্রেপ্টোকক্কাস এক্সোটক্সিনটা প্রডিউস করে। আর এটা হচ্ছে একটা অ্যান্টিজেন, সুপার অ্যান্টিজেন। সুপার অ্যান্টিজেন কি করে? ডিজিজ প্রডিউস করতে পারে। বুঝতে পারছো? জি বাবা, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। ডায়াগনোসিস, স্ট্রেপ্টোকক্কাসের তো অনেকগুলা এক্সাম্পল আছে, বা প্রায় সবার ডায়াগনোসিস একই রকম। এর জন্য আমি একবার এই ডায়াগনোসিসটা লিখে দিচ্ছি আর কি একটা স্লাইডের মধ্যে। ডায়াগনোসিসের জন্য সব স্ট্রেপ্টোকক্কাসে ফার্স্টে স্যাম্পল নিতে হবে। স্যাম্পল নেওয়ার পর এটা যে আমাদের কালচার মিডিয়া, ব্যাকটেরিয়ার জন্য যে কালচার মিডিয়া আগার, আগারে নিতে হবে। আচ্ছা, এখানে আগারের মধ্যে একটু খেয়াল করো যে একটা হচ্ছে ম্যাককনকি আর একটা হচ্ছে ব্লাড আগার, দুইটা আগার। একটা হচ্ছে ম্যাককনকি আর একটা হচ্ছে ব্লাড আগার। ম্যাককনকিতে কোনো গ্রোথ হবে না, যেগুলা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেখানে ম্যাককনকিতে তাদের কোনো গ্রোথ হবে না। আর যেটা ব্লাড আগার সেটাতে হেমোলাইসিস হবে, হেমোলাইসিস হলে ব্যাকটেরিয়ার গ্রোথ হবে। ওকে, এটা হচ্ছে ফার্স্টলি এটা করতে হবে, স্যাম্পল নিয়ে আগারে নিয়ে টেস্ট করতে হবে। তারপরে স্টেনিং, স্টেনিংটা কি? স্টেনিংটা আমরা জানি যে ব্যাকটেরিয়ার গ্রাম, ব্যাকটেরিয়া কি গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, বা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন কি, ব্যাকটেরিয়া কি, মানে আইডেন্টিফিকেশন বলো ক্লাসিফিকেশন বলো, সেগুলা সবগুলা টেস্ট কিন্তু স্টেনিং এর মাধ্যমে করা হয়। ঠিক আছে? আচ্ছা, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া স্টেনিং এর ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা কি হবে? পার্পেল কালার। এখানে ছবিতে যদি একটু খেয়াল করো সেটা হবে হচ্ছে, আচ্ছা, এই স্টেনিং এ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পার্পল কালার শো করবে। ঠিক আছে? এটা হচ্ছে স্টেনিং। আর বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে হচ্ছে ক্যাটালেস নেগেটিভ, অক্সিডেস নেগেটিভ। ওই যে ফার্স্টে এটা বলে আসছি, ক্যাটালেস হচ্ছে অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন বা বাবল, বাবল ফর্ম করবে সেটা হচ্ছে ক্যাটালেস পজিটিভ, আর যেটা ফর্ম করবে না সেটা হচ্ছে ক্যাটালেস নেগেটিভ। আর অক্সিডেস নেগেটিভ কারণ বললাম, সাইটোকাইনিন এনজাইমকে ওরা সিক্রেট করতে পারে না। স্ট্রেপ্টোককাস সাইটোকাইনিন এনজাইমকে সিক্রেট করতে পারে না, সেই জন্য ওদেরকে বলা হয়েছে অক্সিডেস নেগেটিভ। ওকে, এইগুলো হচ্ছে বেসিক ডায়াগনোসিস, স্ট্রেপ্টোককাসের বেসিক ডায়াগনোসিস। ঠিক আছে, তারপর কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রেপ্টোককাসের হ্যাবিটেট, ক্লিনিক্যাল ফাইন্ডিং দেখি, মানে তারা কি কি ডিজিজ প্রডিউস করে, তারা কোথায় থাকে, এগুলা দেখি। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলাই তুলে ধরছে আর কি। আচ্ছা, ফার্স্টে স্ট্রেপ্টোককাস পায়োজেন্স। হ্যাবিটেট, ওরা কোথায় থাকে? ওরা হচ্ছে আমাদের থ্রটের নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। আচ্ছা, ক্লিনিক্যাল ফাইন্ডিং, স্ট্রেপ্টোককাস পায়োজেন্সের জন্য কি কি ডিজিজ হয়? ফার্স্টলি হবে সোর থ্রট বা টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, যেটাই বলি না কেন। আচ্ছা, এর কারণে হাই ফিভার থাকবে, পাস ফর্মেশন হবে, পেইন হবে, ইনফ্লামেশন হবে। আচ্ছা, এই ডিজিজ গুলা যদি ঠিক সময় মতো যদি কিওর করা না যায় তাহলে পরে আরো অনেক কমপ্লিকেশন দেখা যাবে। যেমন হচ্ছে মেনিনজাইটিস দেখা যাবে, মেনিনজাইটিস মানে এই থ্রোট থ্রোট থেকে মেনিনজাইটিস পর্যন্ত হয়ে যাবে। তারপরে এন্ডোকার্ডিয়াটিস, মানে এটা টার্গেট মাস, সরি, হার্টের যে টার্গেট মাসেল সেগুলোকে টার্গেট করে ফেলবে, টার্গেট করে এন্ডোকার্ডিয়াটিস হবে। তারপরে উন্ড সেপসিস, এগুলোও হতে পারে আর কি। তাহলে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের কারণে কি কি ডিজিজ হতে পারে? টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, তারপরে মেনিনজাইটিস হতে পারে, তারপরে হচ্ছে এন্ডোকার্ডাইটিস হতে পারে, এন্ড উন্ড সেপসিস হতে পারে। ও, আরেকটা হতে পারে পারপেরাল ফিভার, সরি এটা স্কিপ করে গেছিলাম। ওকে, তারপর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ভিরিড্যান্স, এটাও খুব ইম্পর্টেন্ট। তার এর হ্যাবিটেট কোথায়?
এর হ্যাবিটেট হচ্ছে নর্মাল ফ্লোরা অফ মাউথ, আমাদের মুখেই থাকে এগুলা। তারপরে থাকে হচ্ছে জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, অ্যান্ড লাস্ট হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। ঠিক আছে, ওকে। এই স্ট্রেপ্টোককাস ভিরিডেন্স কি কি ডিজিজ প্রডিউস করে? ডেন্টাল ক্যারিজ, তারপরে পেরিওডন্টাল ডিজিজ করতে পারে। ছবিতে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা যে এখানে দাঁতের ক্ষেত্রে ওরা কি করছে, একদম এই ব্যাকটেরিয়া দাঁতকে একদম নষ্ট করে দিচ্ছে, একদম ডিকে করে দিচ্ছে, যদি খেয়াল করো। হ্যাঁ, একদম ডিকে করে দিচ্ছে। এটা হচ্ছে ডেন্টাল ক্যারিস। এই ডেন্টাল ক্যারিসের জন্য স্ট্রেপ্টোককাস ভিরিডেন্স দায়ী। ওকে, তারপর লাস্ট ব্যাকটেরিয়া হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনি। স্ট্রেপ্টোককাস নিউমোনি হচ্ছে নর্মাল ফ্লোরা অফ নোজ এন্ড থ্রোট। আমাদের নাক এবং থ্রোটের নর্মাল ফ্লোরা হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনি। ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আছে হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে ইমিউনো সাপ্রেশন ডিজিজ। তারপরে শর্টনেস অফ ব্রেথ, নিউমোনিয়ার কারণে শর্টনেস অফ ব্রেথ, তারপরে কফ হয়, চেস্ট পেইন হয়, এগুলো হচ্ছে নিউমোনিয়ার বৈশিষ্ট্য আর কি, সরি সিমটম, নিউমোনিয়ার সিমটম। তারপর যেটা হয় ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মানে হচ্ছে এয়ার, কান। ওটাইটিস মিডিয়া, অকুমুলেশন অফ ফ্লুইড অফ দা মিডল এয়ার। আচ্ছা, এখানে যদি কানের ছবিটা একটু খেয়াল করো, একটা হচ্ছে এই পাশে হচ্ছে এক্সটার্নাল এয়ার, হ্যাঁ, মাঝখানে হচ্ছে মিডল এয়ার। এই মিডল এয়ারে ওরা কি করে, ফ্লুইড অ্যাকুমুলেশন করে। হ্যাঁ, ফ্লুইড অ্যাকুমুলেশন করার কারণে এখানে পেইন হবে, পরবর্তীতে আরো অনেক কমপ্লিকেশন হবে। তাহলে স্টেপ্টোকক্কাস নিউমোনি কি করে, এই অটাইটিস মিডিয়া ফর্ম ই করে, গঠন করে এই মিডল ইয়ারে। আচ্ছা, তারপরে আরো ডিজিজ প্রডিউস করে, সেগুলো হচ্ছে পেরিটোনাইটিস, তারপরে সেপটিক আর্থ্রাইটিস, আর হচ্ছে এন্ডোকার্ডাইটিস। ওকে, নিউমোনিয়ার ছবিটা একটু খেয়াল করো, একটা হচ্ছে নর্মাল, আমাদের নর্মাল লাংস, আর হচ্ছে নিউমোনিয়ার যে লাংসটা, এরকম। ওকে, ট্রিটমেন্টের মধ্যে এখানে বইয়ের ভাষায় যেরকম ট্রিটমেন্ট ছিল সেগুলা পেনিসিলিন, তারপর হচ্ছে অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, আর হচ্ছে ফাইনালি ভ্যাকসিনেশন। এটা হচ্ছে স্টেপ্টোকক্কাসের ট্রিটমেন্ট ছিল। আচ্ছা, ঠিক আছে। ইটস অল অ্যাবাউট টুডে। থ্যাংক ইউ।